তিনি ল্যাপটপে করে ওগুলো নিয়ে যে তথ্যগুলোতে প্রতীক জৈনের যে 2 নম্বরই বা আইপ্যাকের এই হাওয়ালার কয়লার টাকা ঘুরেছে সেইখানের কিছু তথ্য লোকজন বলছেন যে সেই ফোনের মারফত, নাহলে উনি জানবেন কি করে? ওই অফিসে যান কোনোদিন মুখ্যমন্ত্রী, তাহলে উনি জানলেন কি করে যে কোন ফাইলে কি কি আছে? সেই ফাইলগুলো কি কি? এডুকেশন ডিপার্টমেন্টের ফাইল লোকে ছবিতে দেখতে পাচ্ছে, 2020-22-এর ফাইল দেখতে পাচ্ছে, সাদা ফাইল, তার উপরে নাম লেখা 2022। উনি জানলেন কি করে কোথায় কি রয়েছে? তাহলে নিশ্চয়ই ওনাকে ফোনে এই প্রতীক জৈন বলে দিয়েছে ইয়ে উঠা লিজিয়ে বরনা হাম সব ফাঁসেঙ্গে। তিনি ফাইলটাকে চুরি করে কেন এটা করলেন? নিশ্চয়ই এটার সঙ্গে তৃণমূলের বিরাট বড় কোনো যোগ রয়েছে, নাহলে তিনি তো পৌঁছতেন না। রাজীব কুমারের লাল ডায়েরির সময় আমরা দেখেছিলাম। তাহলে যেখানে ডিল বেশি, যেখানে সরাসরি তৃণমূল নেত্রী বা তাদের দলের লোকজন বা তাদের দলের অ্যাকাউন্টে ওই অবৈধ টাকার যোগাযোগ রয়েছে, সেখানে তিনি নিজে পৌঁছে গিয়ে তিনি তদন্তকে বানচাল করা, তথ্য প্রমাণ লোপাট করার কাজে যাচ্ছেন এবং বেরিয়ে এসে সেই বিষয়ে কোনো প্রশ্ন করলেন না, কোনো উত্তর দিলেন না, উল্টে মিথ্যে কথা বলা শুরু করলেন যে তৃণমূল দলের ইলেকশনের স্ট্র্যাটেজি এবং প্রার্থী তালিকা নাকি ইডি চুরি করতে এসে। এমন প্রয়োজন পড়লো মুখ্যমন্ত্রী সেখানে দৌড়ে চলে গেলেন এবং তার মুখ্যমন্ত্রী চেয়ারের সম্মান বা ওজনটাকে ব্যবহার করে আইন ভেঙে পুলিশের বড় বড় বেশ কিছু কর্তাকে নিয়ে ঢুকে, নিশ্চয়ই ফোন মারফত কথা হয়েছে যে কোন টেবিলে কোন অফিসে কি কি রয়েছে, কেন্দ্রীয় এজেন্সির যে যে ডকুমেন্টগুলো তাদের কালেক্ট করবার কথা, তার মধ্যে কিছু ডকুমেন্ট তিনি তৃণমূলের গাড়ি করে, তৃণমূলের রেজিস্টার্ড গাড়ি করে পুলিশ পাহারায় তুলে নিয়ে চলে গেলেন। তদন্তে বাধা দান এবং তদন্তের জন্য প্রয়োজনীয় নথি চুরি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। তৃণমূলের সৌজন্যে পশ্চিমবঙ্গের মানুষ চাল চুরি, ডাল চুরি, চাকরি চুরি, রেশন চুরি, মান ইজ্জত চুরি, জমি চুরি, সম্পত্তি চুরি, ভোট চুরি দেখেছে। ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গকে আরও সারা ভারতবর্ষের কাছে কলঙ্কিত করতে, পৃথিবীর কাছে বাংলা এবং বাঙালির মুখে ঝামা ঘষে দিতে তিনি ওপেনলি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বেআইনিভাবে আইন ভেঙে ফাইল চুরি করলেন। এবং এখানে বাধা দেওয়ার কারণে তিনি যেই হোক, আপনি, আমি এবং মুখ্যমন্ত্রী যেই হই না কেন, আমরা কেউ দেশের আইন বা সংবিধানের উপরে নই, তাই আমাদের জন্য শাস্তি অপেক্ষা করেই থাকে। আইপ্যাকের অফিসে ইডি তার তল্লাশি চালিয়েছে বলে মুখ্যমন্ত্রী তৎপর হয়ে চলে গেল সেখানে, হাতে করে সবুজ রঙের একটা ফাইল। সারদা কাণ্ডে আমরা দেখতে পেয়েছিলাম লাল ডায়েরি, এখন দেখা যাচ্ছে সবুজ রঙের ফাইল, ল্যাপটপ, সমস্ত কিছু নিয়ে তারা মুখ্যমন্ত্রী একেবারে গটগট করে হেঁটে বেরিয়ে গেলেন। ভিতরে 4 ঘন্টা মুখ্যমন্ত্রী ছিলেন, ইডিও উপস্থিত ছিলেন 4 ঘন্টা। দেখুন, সারা পশ্চিমবঙ্গ একটা জিনিস স্পষ্ট করে দেখতে পেল যে কিভাবে এই তৃণমূল দল এবং দুর্ভাগ্যজনকভাবে তৃণমূল পরিচালিত এই রাজ্য সরকার আইন ভেঙে ক্রিমিনালদের বাঁচাবার খোলাখুলি চেষ্টা করছে, যা ভারতীয় গণতন্ত্র এবং আমাদের সংবিধানের উপরে ভয়ঙ্কর রকম একটা আঘাত। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই ধরনের ঘটনা ঘটিয়ে দেশের আইনকে যে তিনি মানেন না এবং দেশের আইন না মানলে যে শাস্তি হয় না, এমন একটা পরিবেশ তৈরি করেছেন যে প্রবণতায় সারা পশ্চিমবঙ্গবাসী শুধু নয়, আমাদের দেশবাসীর কাছে একটা বার্তা যাচ্ছে যে ল না মানলেও কিছু হয় না। প্রতীক জৈন এবং আইপ্যাকের বিরুদ্ধে 2020 সাল থেকে চলা একটি ইনভেস্টিগেশন এবং মামলা, যার তথ্য প্রমাণে হাওলা করে কয়লার যে কালো টাকা, কোটি কোটি টাকা এই অ্যাকাউন্টের মাধ্যমে তাদের যোগসাজশে যে ঘটেছে, সেই তথ্য প্রমাণ পাওয়ার পর থেকেই অনুসন্ধান চলে যাচ্ছে এবং সেটা চলতে চলতে দিল্লি এবং কলকাতাতে ইডি আধিকারিক যারা, তারা নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তারা তাদের অনুসন্ধান চালায়। ইডি বা এই ধরনের কোনো এজেন্সি বা যদি আমাদের পশ্চিমবঙ্গেরও যদি সিআইডি বা কেউ যদি চালায়, সেই ক্ষেত্রে একান্তই তাদের এখতিয়ার এবং এখানে
বাধা দেওয়ার কারণে তিনি যেই হোক, আপনি আমি এবং মুখ্যমন্ত্রী যেই হই না কেন, আমরা কেউ দেশের আইন বা সংবিধানের উপরে নই। তাই আমাদের জন্য শাস্তি অপেক্ষা করেই থাকে। কি হলো যে প্রতীক জৈন এবং আইপ্যাকের অফিস থেকে ডকুমেন্ট কালেক্ট করছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এবং কি এমন প্রয়োজন পড়ল মুখ্যমন্ত্রী সেখানে দৌড়ে চলে গেলেন এবং তার মুখ্যমন্ত্রীর চেয়ারের সম্মান বা ওজনটাকে ব্যবহার করে আইন ভেঙে পুলিশের বড় বড় বেশ কিছু কর্তাকে নিয়ে ঢুকে, নিশ্চয়ই ফোন মারফত কথা হয়েছে যে কোন টেবিলে কোন অফিসে কি কি রয়েছে, কেন্দ্রীয় এজেন্সির যে যে ডকুমেন্টগুলো তাদের কালেক্ট করবার কথা, তার মধ্যে কিছু ডকুমেন্ট তিনি তৃণমূলের গাড়ি করে, তৃণমূলের রেজিস্টার্ড গাড়ি করে পুলিশ পাহারায় তুলে নিয়ে চলে গেলেন। চুরি করছে, পুলিশ পাহারা দিচ্ছে, অর্থাৎ পুলিশ পাহারা দিচ্ছে। তদন্তে বাধা দান এবং তদন্তের জন্য প্রয়োজনীয় নথি চুরি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। তৃণমূলের সৌজন্যে পশ্চিমবঙ্গের মানুষ চাল চুরি, ডাল চুরি, চাকরি চুরি, রেশন চুরি, মান ইজ্জত চুরি, জমি চুরি, সম্পত্তি চুরি, ভোট চুরি দেখেছে। ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গকে আরও সারা ভারতবর্ষের কাছে কলঙ্কিত করতে, পৃথিবীর কাছে বাংলা এবং বাঙালির মুখে ঝামা ঘষে দিতে তিনি ওপেনলি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বেআইনিভাবে আইন ভেঙে ফাইল চুরি করলেন। এবং চুরি করার শুধু থেমে থাকলেন না, তিনি ফাইলটাকে চুরি করে কেন এটা করলেন, নিশ্চয়ই এটার সঙ্গে তৃণমূলের বিরাট বড় কোনো যোগ রয়েছে, নাহলে তিনি তো পৌঁছতেন না। রাজীব কুমারের লাল ডায়েরির সময় আমরা দেখেছিলাম, কিন্তু দেখুন কি মজার কথা, তিনি পার্থবাবুর বাড়িতে ইডি সিবিআই আসতে পারে জানবার কথা তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলছেন। ইডি সিবিআই এলে মুড়ি খাওয়াবেন বলেছিলেন, কিন্তু সেখানে বাঁচাতে যাননি, অর্থাৎ অ্যামাউন্টটা কম। তিনি বালুবাবুর কাছে যখন ইডি সিবিআই তাকে গ্রেপ্তার করতে যাচ্ছে, তখনও তিনি বাঁচাতে যাননি খাদ্যমন্ত্রী, দুর্নীতিতে জেল কাটা জ্যোতিপ্রিয় মল্লিক বা আরও অন্যান্য। কোথায় কোথায় যাচ্ছেন? তাহলে যেখানে ডিল বেশি, যেখানে সরাসরি তৃণমূল নেত্রী বা তাদের দলের লোকজন বা তাদের দলের অ্যাকাউন্টে ওই অবৈধ টাকার যোগাযোগ রয়েছে, সেখানে তিনি নিজে পৌঁছে গিয়ে তিনি তদন্তকে বানচাল করা, তথ্য প্রমাণ লোপাট করার কাজে যাচ্ছেন এবং বেরিয়ে এসে সেই বিষয়ে কোনো প্রশ্ন করলেন না, কোনো উত্তর দিলেন না, উল্টে মিথ্যে কথা বলা শুরু করলেন যে তৃণমূল দলের ইলেকশনের স্ট্র্যাটেজি এবং প্রার্থী তালিকা নাকি ইডি চুরি করতে এসেছিল। বাচ্চা ছেলেরাও তার এই মিথ্যে কথা শুনে হেসেছে। সবাই জানে যে তৃণমূলের প্রার্থী কারা হবে, সবাই জানে পশ্চিমবঙ্গে। দুদিন পর তো দেওয়ালে দেওয়ালে বাকি জায়গা থেকেই এই যেমন পাঁচালির কথা বলেছে তেমন চেঁচালির কথা বেরোবে। তৃণমূলের প্রার্থী কারা? যারা চুরি জোচ্চুরির সঙ্গে যুক্ত বা যারা চুরি জোচ্চুরিকে সমর্থন করে, তারাই তৃণমূলের প্রার্থী হবে। আর নতুন কি, প্রার্থীর নামে কিছু যায় আসে না, সবাই হবে। আর তৃণমূলের স্ট্র্যাটেজি, তৃণমূলের ইলেকশনের স্ট্র্যাটেজি কি, এটা বাচ্চা ছেলেও জানে। মানুষকে মিথ্যে কথা বলা, আর কিভাবে ভুয়ো ভোটটাকে বাঁচাবার আর একটু চেষ্টা করবে এসআইআরের থেকে, ভুয়ো যাতে বাদ না হয়ে যায়, এবং তারপর কিভাবে প্রিসাইডিং অফিসার, বিএলওদের দিয়ে শুরু হয়েছে, প্রিসাইডিং অফিসার, কাউন্টিং অফিসার, পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে কবজা করার একটা চেষ্টা করবে। 2 নম্বরই, বা যারা দলমত নির্বিশেষে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে ভোট দিতে চায়, তাদেরকে বাড়ি থেকে না বেরোতে দেবার শেষ চেষ্টা করবে। এটাই তো স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি তো সবাই জানে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতীক জৈন এই তৃণমূল সরকারের বা তৃণমূল দলের কে? পার্টির ইনচার্জ। কি পার্টির ইনচার্জ? মুখ্যমন্ত্রী বলেছেন। কোথায়? মিথ্যে কথা বলেছেন। তিনি ল্যাপটপে করে ওগুলো নিয়ে যে তথ্যগুলোতে প্রতীক জৈনের যে 2 নম্বরই বা আইপ্যাকের এই হাওয়ালার কয়লার টাকা ঘুরেছে, সেইখানের কিছু তথ্য লোকজন বলছেন যে সেই ফোনের মারফত, নাহলে উনি জানবেন কি করে? ওই অফিসে যান কোনোদিন মুখ্যমন্ত্রী, তাহলে উনি জানলেন কি করে যে কোন ফাইলে কি কি আছে? সেই ফাইলগুলো কি কি? এডুকেশন ডিপার্টমেন্টের ফাইল লোকে ছবিতে দেখতে পাচ্ছে, 2020-22-এর ফাইল দেখতে পাচ্ছে, সাদা ফাইল, তার উপরে নাম লেখা 2022। উনি জানলেন কি করে কোথায় কি রয়েছে? তাহলে নিশ্চয়ই ওনাকে ফোনে এই প্রতীক জৈন বলে দিয়েছে, ইয়ে উঠা লিজিয়ে ভরনা হাম সব ফাঁসেঙ্গে, তাই তিনি গেছেন। এবং বাইরে বেরিয়ে এসে তিনি কার্যত মিথ্যে কথা বললেন এবং দারুণভাবে
মিডিয়ার একটা বড় অংশ, মেন স্ট্রিম মিডিয়ার, তারা মুখ্যমন্ত্রীকে একবারও কেউ বললেন না যে আপনি বেআইনিভাবে তদন্তে বাধাদান দিলেন এবং তথ্য নিয়ে চলে যেতে পারেন কিভাবে, এটা তো আইনের বিরুদ্ধে। একবারও কেউ প্রশ্ন করলেন না। রিপাবলিকের একজন সাংবাদিক বোধহয় সন্তু পান, তিনি একটা মাত্র প্রশ্ন করেছিলেন। যারা রাত্রিবেলা টেলিভিশন চ্যানেলে বসে বিভিন্ন দেশ নিয়ে, রাজ্য নিয়ে বিরাট বড় চিন্তিত ভাব দেখান, সেই চ্যানেলগুলোর সাংবাদিকেরা মুখে তারা চেন দিয়ে দাঁড়িয়ে রইলেন। মুখ্যমন্ত্রী বেআইনি কাজ করছেন, তিনি সংবিধানের ওপরে নয়, দেশের আইনের ওপরে নয়। এ দুর্ভাগ্যজনক। যদি এমনটা চলতে থাকে তাহলে আমরা নিরপেক্ষ সংবাদ মাধ্যম বলে যাদের বিশ্বাস করি, সম্মান করতে চায় পশ্চিমবঙ্গের মানুষ, তাদের ভূমিকা সবাই দেখলেন। আমি দয়া করে সেই চ্যানেলগুলি বা সেই বড় বড় প্রিন্ট মিডিয়াগুলিকে বলবো যে এই ধরনের আচরণ করবার জন্য আপনাদের সাংবাদিকদের উপরে প্রাণনাশ বা অন্য রকমভাবে ম্যানিপুলেট করবার কি কোনো তালিকা অলরেডি তৃণমূল তৈরি করে ফেলেছে, যাতে আপনাদের সংবাদ মাধ্যম প্রিন্ট হোক বা ইলেকট্রনিক মিডিয়াম হোক, তাদের সাংবাদিকেরা চুপ করে থেকে একজন মুখ্যমন্ত্রী তিনি কথা ঘুরিয়ে এসআইআর এর গল্পে চলে যাচ্ছেন, তাকে পয়েন্টে প্রশ্ন করার জিজ্ঞাসা করতে গিয়ে ঠান্ডায় ঠোঁট বন্ধ হয়ে গেল। আমার মনে হয় যে এটা ভাববার সময় এসেছে। দ্বিতীয় প্রসঙ্গের জায়গা হলো, আপনি যে প্রশ্নটা করলেন ইডি কি করছিল, ইডির মতো তল্লাশি করছিল। সেই তল্লাশির কাজে পরিষ্কার বাধাদান করে অত বড় অফিসের মধ্যে রাজ্য পুলিশের একটা বড় অংশ, তাদের নিয়ে তিনি ঢুকে কিছু কাগজপত্র তিনি বার করে নিয়ে চলে গেলেন। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কাগজ, নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানলেন কি করে কোন কাগজ নিয়ে যেতে হয়? তিনি বাইরে গিয়ে যে মিথ্যে কথাই বলুক, যে সাংবাদিকেরা প্রশ্ন করেননি তারা ভারতীয় গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে মানুষের পক্ষে প্রশ্নগুলো তুললেন না, যা বেদনাদায়ক এবং যা একটা ভয়াবহ ঘটনার বার্তা দিচ্ছে। ইডি দেন দেয়ার পরিষ্কার আইনি পথে কিন্তু এগিয়েছে। যদি ওখানে গ্রেপ্তার করা বা অমুক করা হতো, একটা জটিল পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেনই যাতে হোক। এবার আপনারা খেয়াল করেছেন তৃণমূল অফিসের গাড়ি যেমন গেছে, যে তথ্যনথি নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশ পাহারা দিচ্ছে, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার তৃণমূল সমর্থককে নিয়েও পৌঁছেছিলেন, যাতে একটা অশান্তি হয়, রক্তপাত হয়, কেন্দ্রীয় বাহিনীরা গুলি চালাতে বাধ্য হয়। এইরকম পরিবেশ কনস্ট্যান্ট চাইছিল। তাই তারা ন্যায়ালয়ে রাতারাতি কালকেই তারা কমপ্লেন করেছে এবং এই কয়েকদিনের মধ্যেই পরিষ্কার মামলা উঠবে। এবং সম্মানীয় বিচারপতি যারা রয়েছেন, যাদের কাছে গেছেন মামলা, তারা নিশ্চয়ই এই বিষয়টা জানেন যে সরকারি কাজে বাধাদান করলে, এই তদন্তের কাজে তিনি যেই হোক তার জেল অনিবার্য। এইবার তাকিয়ে দেখবার যে আমাদের ন্যায়ালয়, যার উপরেই আমরা তাকিয়ে থাকি, দাঁড়িয়ে থাকি, তারা সেই ভারতীয় সংবিধান এবং আইন মেনে, তিনি মুখ্যমন্ত্রী হোক বা এই আইপিএস অফিসাররা হোক, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারিমূলক রায় দেন কিনা, এটা হচ্ছে এক। আর যদি না দেন তো তাহলে এই প্রশ্ন তো উঠবেই যে আইন ভাঙার কাজে যারা, তাদেরই বিচারপতিরা প্রশ্রয় দিচ্ছেন এবং এই প্রশ্রয় পেতে পেতে এই দুর্বৃত্তরা কালকে বিচারপতিদের সরিয়ে গিয়ে সেই চেয়ারটায় বসে পড়বেন না। তো আমার মনে হয় রায় দেওয়ার সময় সম্মানীয় যে বিচারপতিরা রয়েছেন, যাদের বারবার এই শাসক দল হুমকি দেয়, ধমকি দেয়, তাদের পরিবারকে চমকায়, তাদের নামে পোস্টার মারে, তাদের কিন্তু বুঝে নেওয়ার সময় হয়েছে। বিচার ব্যবস্থার উপরে যে ভরসা চলে যাচ্ছে, আইনের ওপরে মানুষের যে শ্রদ্ধা চলে যাচ্ছে, তার জন্য একমাত্র দায়ী হচ্ছে তৃণমূলের যাবতীয় দুর্নীতির ক্ষেত্রে এমন এমন বেশ কিছু রায় আসছে, যে রায় গণতন্ত্র এবং মানুষের জীবনের পক্ষে বিপজ্জনক। যদি বারবার তৃণমূল এই আইন ভেঙে পার পেয়ে যায়, ভারতীয় গণতন্ত্রে আইনে প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, আপনি হই, আমি হই, কেউ তার এখতিয়ারের বাইরে নয়। কিন্তু তৃণমূল যদি বারবার এইটা করে, মমতা বন্দ্যোপাধ্যায়রা বারবার যদি সুপ্রিম কোর্টে নানান, ধরুন ডিএ থেকে শুরু করে চাকরির বিষয়ে যা যা তারা রায় দিয়েছেন, কিচ্ছুই মেনে চলছেন না। যদি না মেনে চলা, চুপ করে আদালত দেখে, সেটা সুপ্রিম কোর্ট হোক আর হাইকোর্ট হোক, যদি এই প্রবণতা তৈরি হয়ে সাধারণ মানুষের কাছে যে বার্তা পৌঁছচ্ছে, তাতে তারও মনে হচ্ছে আমিও কালকে আইন মানব না। বিচার ব্যবস্থার প্রতি অশ্রদ্ধা তৈরি হচ্ছে, বিচার ব্যবস্থার উপরে ভয় চলে যাচ্ছে। আমার নিজের মনে হয় যে বিচারপতিরা রায় দেবেন, তারা দেশের আইন, দেশের ন্যায়ালয়, তাদের উপরে যাতে আস্থা অটুট থাকে,
যেটা অন্যায় তার সেটা মাথায় রেখে যেন দয়া করে রায় দেন, না হলে কিন্তু মানুষের কাছে তৃণমূলের অসভ্যতামিকে বারবার ছাড়পত্র দিয়ে যে বাতাবরণ তৈরি হচ্ছে এই রাজ্যে, এই দেশে, তা ভয়ঙ্কর বিপজ্জনক গণতন্ত্রের প্রতি।